এবার এটা হচ্ছে অবিলম্ব, ওই পয়েন্টে আলোক রশ্মির যাওয়ার কথা ছিল এই বরাবর, যদি না বাঁকতো তো বাঁকবে, হালকা থেকে ঘনতে যাচ্ছে বাঁকবে, তো বেঁকে গেল, এই যে আলোক রশ্মি একটু বেঁকে গেল, বেঁকে গিয়ে এখানে আপতিত হলো। আবার আলোক রশ্মি বেঁকে গেল, বেঁকে গিয়ে ধরো এই বিভেদ তলে আবার আপতিত হলো, এই যে আবার আপতিত হলো, এইখানে আবার একটা দুই মাধ্যমের বিভেদ তলে এইখানে আবার একটা অবিলম্ব পাবো, এই যে অবিলম্ব। এবার আলোক রশ্মি যদি না বাঁকতো, যদি না বাঁকতো তাহলে এই বরাবর যাওয়ার কথা ছিল, বাঁকবে, এটার চেয়ে এটা বেশি আলোকীয় ঘন, বি এর চেয়ে সি, আঁকার সময় কি বলছিলাম, বি এর চেয়ে সি আরো বেশি আলোকীয় ঘন, তাহলে আরো বেশি বেঁকে যাবে, অবিলম্বের দিকে আরো বেশি বেঁকে যাবে, অবিলম্বের দিকে আরো বেশি বেঁকে গেল, যে অবিলম্বের দিকে আরো বেশি বেঁকে গেল। ওকে, এইবার আলোক রশ্মি যখন নির্গত হবে, এবার দেখো আরো একটা বিভেদ তল, তাহলে বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব এটা। এইবার আসো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, সি মাধ্যম থেকে আবার এ মাধ্যমে। আলোক রশ্মি যখন সি মাধ্যম থেকে এ মাধ্যমে যাবে তখন আপতিত রশ্মি যেটা ছিল না, এই যে আপতিত রশ্মি, এই আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হবে, আপতিত রশ্মির সমান্তরালে। তো আপতিত রশ্মিটা কেমন ছিল, এই যে আপতিত রশ্মিটা দেখো, এই যে এইটা ছিল আপতিত রশ্মি, তো যখন নির্গত হবে তখন আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হবে, এই যে আপতিত রশ্মি এটা, এবার যখন নির্গত হবে তখন আপতিত রশ্মি সমান্তরালে, এই যে এই রশ্মিটার সমান্তরালে নির্গত হবে, সমান্তরালে নির্গত হবে, বুঝছো, সমান্তরালে নির্গত হবে। তাহলে ভাই দেখো একদিকে তাকাও, তাকাও, এই কোণটা ছিল I1, I1, এই কোণটা ছিল R1, আপতন কোণ প্রতিসরণ কোণ। সবাই বোর্ডে থাকো, এবার ভালো করে বুঝো, আপতন কোণ প্রতিসরণ কোণ। এবার চিন্তা করো, এই মাধ্যমের বিভেদ তলে, এই যে এখানে এই কোণটা আপতন কোণ, এই কোণটা প্রতিসরণ কোণ, কিন্তু এই আপতন কোণটা R1, দেখো এই R1, এটা এটা R1 হলে এটা R1, এই যে এই দুইটা পরস্পরের একান্তর কোণ, এটা R1, এটা R1, কি ক্লিয়ার, বোঝা গেছে? এবার এটা R1 হলে এটা তো R1 না অবশ্যই, তাহলে এটা কি নাম দিলাম R2। এবার এই যে এই মাধ্যমের বিভেদ তলে, এই দুই মাধ্যমের বিভেদ তলে এখানে এটা আপতন কোণ আর এইটা প্রতিসরণ কোণ, এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, এই কোণটা কত, এই কোণটা R2, এটা যদি R2 হয় এটা R2। তাহলে এবার দেখি তোমার কেমন বুদ্ধি বলো, আমি আরেকবার বলি, এটা I1, এটা R1, এটা R1 হলে এটা R1, আর এটা R1 হয়ে এই মাধ্যমে যখন যাচ্ছে তখন আবার অবিলম্বের দিকে বেঁকে গেছে নতুন করে কোণ R2, এটা R2 হলে এটা R2 একান্তর কোণ। এবার যখন নির্গত হলো এটা R2, এই কোণটা, এইটা হচ্ছে এই মাধ্যমে, এখানে আপতন কোণ, এটা এটা হচ্ছে প্রতিসরণ কোণ, আপতন কোণ প্রতিসরণ কোণ, এই যে তীর চিহ্নগুলো দেখবা, আপতন কোণ প্রতিসরণ কোণ। এবার এই কোণটা কত হবে বলো, করো, কমেন্ট করো, কত হবে? I1ই হবে, I1ই হবে। আপতন কোণ কত ছিল একেবারে এখানে, আপতন কোণ কত ছিল I1, ওই কোণেই আবার নির্গত হবে, ওই কোণেই আবার নির্গত হবে, তাহলে লাস্টে প্রতিসরণ কোণ এটাই হবে। কেন? কারণ এই যে আপতিত রশ্মিটা আর নির্গত রশ্মি, এই যে এটা হচ্ছে নির্গত রশ্মি, এটা নির্গত রশ্মি, তো আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি এরা পরস্পরের সমান্তরাল হবে, এটা আপতিত রশ্মি, এটা আপতিত, এই আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি এরা পরস্পরের সমান্তরাল হবে। তো এই আপতিত রশ্মি আর নির্গত রশ্মি যদি পরস্পরের সমান্তরাল হয়, ভালো করে বোর্ডে তাকাও, যদি সমান্তরাল হয় তাহলে দেখো এই যে এরা পরস্পরের সমান্তরাল, বুঝছো? এই যে ধরো সমান্তরাল পুরোপুরি দেখাইতে, আচ্ছা একটু বেঁকে যাবে এদিকে, এই যে এটা পরস্পরের সমান্তরাল, এই যে আঁকলাম। তাহলে যদি সমান্তরাল হয় দেখো, কেন এই কোণটা I1 হলে এটাও I1, দুটো সমান্তরাল রশ্মি না, এই একটা সমান্তরাল রশ্মি, তো সমান্তরাল রশ্মি যদি হয় দেখো তাকাও, সমান্তরাল রশ্মি যদি হয় এই যে লম্ব, এই যে লম্ব লম্ব, তাহলে এই কোণটা যা এই কোণটাও তাই, এই কোণটা যা I1, এই কোণটাও তাই I1, আবার এই কোণটা যা এই কোণটাও তাই, কি কথা কি বুঝছো? এই যে এই কোণটাও তাই, তাহলে এটা I1 হলে এটা I1, এটা I1 হলে এই যে এই কোণটা I1, কারণ এই দুইটা পরস্পরের সমান্তরাল রশ্মি। তাহলে বুঝলাম এইটুকু। এইবার আসো এখানে আমরা একটু সূত্র লিখব, কি সূত্র? প্রতিসরণের সূত্র।
তো প্রতিসরণের সূত্র যদি লিখি, আসো প্রথমে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ এ মিউ বি, এ মাধ্যম থেকে বি মাধ্যমে গেছে, তাহলে এ মিউ বি ইকুয়াল টু সাইন আপতন কোণ প্রতিসরণ কোণ, তাহলে সাইন আই1 ডিভাইডেড বাই সাইন আর1। এবার এই দ্বিতীয় বিভেদ তলে এই যে বি এবং সি এদের বিভেদ তলে এইখানে আপতন কোণ প্রতিসরণ কোণ, তাহলে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে, বি থেকে সিতে, তাহলে বি মিউ সি, তাহলে সাইন আর1 ডিভাইডেড বাই সাইন আর2, সাইন আর1 ডিভাইডেড বাই সাইন আর2। এবার তারপরে এই বিভেদ তলে এখানে বলো এখানে কি হবে, সি মাধ্যম থেকে এ মাধ্যমে গেছে, তাহলে সি মাধ্যম থেকে এ মাধ্যমে, সি থেকে এ মাধ্যমে সাইন আর2 ডিভাইডেড বাই সাইন আই1 হয়েছে। বলো এগুলাকে কি করতে ইচ্ছা করতেছে, গুণ করতে। তাহলে আসো তো পরপর গুণ করি, এ মিউ বি দেখি একটু গুণ করে দেখি কি পাওয়া যায়, এ মিউ বি গুণ বি মিউ সি গুণ সি মিউ এ, তাহলে সাইন আই1 বাই সাইন আর1 গুণ সাইন আর1 সাইন আর2 গুণ সাইন আর2 সাইন আই1। এইবার দেখো মজা লেগে যাবে, মজার কাটাকাটি, সাইন আই1 কাটা, সাইন আর1 সাইন আর2 সাইন আর2 কাটা, তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো 1। তাহলে সুন্দর আর একটা সূত্র আমরা শিখে গেলাম, সুন্দর আর একটা সূত্র হচ্ছে এ মিউ বি গুণ বি মিউ সি গুণ সি মিউ এ ইকুয়াল 1, বুঝছো। এবার আসো শর্টকাটে তোমাকে সূত্র লেখা শেখায়। শর্টকাটে হচ্ছে কি, পর অনেকগুলো মাধ্যম থাকবে, সমান্তরাল বিভেদতল থাকবে। তুমি কি করবা, একেবারে শুরুতে যে মাধ্যম একেবারে শেষে সেই মাধ্যম থাকা লাগবে, এ মাধ্যম এইভাবে পরপর লিখে যাবা, এ মিউ বি, বি মিউ সি, সি মিউ ডি, ডি মিউ ই, ই মিউ এফ, এফ মিউ এ, অর্থাৎ লাস্টে গিয়ে আবার কি হবে, এ মাধ্যম থেকে এ মাধ্যম, প্রথমে এ মাধ্যম এইভাবে গুণ হয়ে এ মিউ বি, বি মিউ সি, সি মিউ এ, এইভাবে লাস্টেও আবার শেষ মাধ্যম। এরকম যদি হয় পরপর প্রতিসারাঙ্ক আপেক্ষিক প্রতিসারাঙ্ক গুণ করবা, গুণফল হবে 1। বুঝতে পারছো, গুণফল কি হবে 1। যদি এরকম অনেকগুলো মাধ্যম থাকে, আমি তো এখানে কয়টা 1 2 3 4 বা 1 2 3 আসলে 3টা মাধ্যম দিয়ে দেখাইছি, তাহলে তুমি কি হবে, প্রথমে যে মাধ্যম লাস্টে সেই মাধ্যম হইতে হবে, এ মিউ বি, তারপর বি মিউ সি, তারপর সি মিউ ডি, তারপর ডি মিউ এফ, তারপর এফ মিউ লাস্টে গিয়ে ডট 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 লাস্টে গিয়ে আবার ধরো এ, তাহলে গুণফল কত হবে, গুণফল হবে 1। এ থেকে শুরু, মাথায় রাখবা, যে মাধ্যম থেকে শুরু ঘুরে আবার সেই মাধ্যমে গিয়ে শেষ হইতে হবে। তাহলে এভাবে পরপর গুণ করে কি পাবা, গুণ করে পাবা 1। কি বুঝছো, বুঝতে পারছো, ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে দেখো তো, দেখো এখানে মাধ্যম হচ্ছে দুটো, এ মাধ্যম আর এইটা হচ্ছে এই যে বি মাধ্যম। ধরো একটা কাচের একটা পুরুত্ব, ধরো এটা কাচের একটা পুরুত্ব, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, আবার এ মাধ্যম, ঠিক আছে, এ মাধ্যম বি মাধ্যম এ মাধ্যম। তাহলে আলোক রশ্মি এই যে এখানে আপতিত হবে, আপতিত হওয়ার পরে এটা অঙ্কিত অভিলম্ব, তো ধরো এটা ঘন মাধ্যম, এটা ঘন মাধ্যম, আলোকীয় ঘন, তাহলে আলোক রশ্মি অভিলম্বের দিকে এই যে বেঁকে যাবে। তারপরে এখানে আবার একটা অভিলম্ব, এবার যখন আবার নির্গত হবে, এবার কি হচ্ছে, ঘন থেকে হালকা যাচ্ছে, তাহলে আবার অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এমন ভাবে সরবে যেন এই আপতিত রশ্মি, কারণ এই তলটা আর এই তলটা সমান্তরাল, এই দুইটা তল, এই তল এবং এই তল, এই বিভেদ তল দুইটা, এই বিভেদ তল পরস্পরের সমান্তরাল, বিভেদ তল সমান্তরাল,
তো বিভেদ তল যদি সমান্তরাল হয় তাহলে আপতিত রশ্মি, এই যে এই রশ্মিটা আপতিত ছিল, আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি, এটা নির্গত রশ্মি, এটা নির্গত রশ্মি। তো বিভেদ তল যদি পরস্পরের সমান্তরাল হয়, বিভেদ তল সমান্তরাল হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল থাকবে, অন্যথায় কিন্তু না। আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল থাকবে, পরস্পর সমান্তরাল থাকবে। তাই হয়েছে, এই যে এটা আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি এবং এটা হচ্ছে নির্গত রশ্মি, এরা পরস্পরের সমান্তরাল থাকবে। এই কোণটা আই, এই কোণটা আর, এটা আর হলে এটা আর, আর এটা আই হলে এই যে এটা হচ্ছে আই। কি ক্লিয়ার? তাহলে এখন আসো দেখো, এবার খুব ভালো করে শোনো। এই মাধ্যমটাকে আমরা বললাম এটা এ মাধ্যম, মানে শূন্য মাধ্যম। ধরো এটা, ধরো শূন্য মাধ্যম, এটা বি মাধ্যম, এটা শূন্য মাধ্যম, এটা ধরো বি মাধ্যম, আর এইটা হচ্ছে শূন্য মাধ্যম। এটা তাহলে শূন্য মাধ্যম, তাহলে শূন্য মাধ্যম সাপেক্ষে, আচ্ছা পরে লিখতেছি, আচ্ছা দাঁড়াও এটা পরে লিখতেছি। এ মাধ্যমই ধরি প্রথমে, ধরো এ মাধ্যম, বি মাধ্যম, এ মাধ্যম। তাহলে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক এ মিউ বি সাইন আই বাই সাইন আর, আর বি মিউ এ, এই যে বি থেকে এতে, তাহলে বি মিউ এ আপতন কোণ প্রতিসরণ কোণ সাইন আর বাই সাইন আই। দাও এবার গুণ করে দাও, এ মিউ বি গুণ বি মিউ এ, এটা ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর গুণ সাইন আর ডিভাইডেড বাই সাইন আই। তাহলে এইটা কাটাকাটি, এইটা কাটাকাটি। দেখো এই যে এ মিউ বি ইকুয়াল টু বি মিউ এটাকে এই পাশে নিয়ে যাই, এ মিউ বি এটা বি মিউ এ, তো বি মিউ এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে 1 ডিভাইডেড বাই বি মিউ এ। দেখো এই প্রমাণটা আগে একবার দেখাইছি, এখন আরেকবার দেখালাম। এই প্রমাণটা আগে একবার দেখানো হয়েছে, এখন আরেকবার ধরো দেখালাম, এই যে প্রমাণটা দেখাই দিলাম। ঠিক আছে, এই যে এখানে কিন্তু হয়ে গেল। এখন আমরা চাইতেছিলাম এ মিউ বি, এইটা মানে কিভাবে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ এটা হয়, এ মিউ বি এটা কিভাবে মিউ এ ডিভাইডেড বাই মিউ বি এটা হয়। তো এইটা আমরা একটু দেখাইতে চাই। ঠিক আছে, তোলো এটা একটু তোলো, তোলা হয়েছে? গুড, এই তো ভেরি গুড। কি আর কোনো উল্টাপাল্টা কমেন্ট করছো? এই যে ওই ব্যাপে আসলাম কিন্তু আরেকবার। ওই ব্যাপে আরেকবার আসলাম কিন্তু, ওকে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে, এবার ধরো মাধ্যম হচ্ছে তিনটা, শূন্য মাধ্যম, এ মাধ্যম, বি মাধ্যম, আবার ধরো শূন্য মাধ্যম। ঠিক আছে, এখন কিন্তু আর অত চিত্র আঁকবো না, এখন আর অত চিত্র আঁকবো না। শূন্য মাধ্যম, এই যে শূন্য। তাহলে এখন আমি সূত্র লিখতে চাই, বলো কিভাবে সূত্র লিখবো? ধরো কিভাবে সূত্র লিখবো? শূন্য মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক গুণ এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক গুণ বি মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক, বি মাধ্যম থেকে, যে বি থেকে শূন্য, শূন্য থেকে এ, এ থেকে বি, বি থেকে শূন্য মাধ্যম নিলাম পরপর। যে মাধ্যম থেকে শুরু কোন? শূন্য মাধ্যম। কোন মাধ্যমে শেষ? শূন্য মাধ্যম। গুণফল কি হবে? 1। এটা কি সবাই বুঝছো? এই লাইনটা কি সবাই বুঝছো? আচ্ছা, এটা যদি হয় তাহলে এবার তুমি বলো এ মিউ বি এটা ইকুয়াল টু কত? এ মিউ বি এই দুইটাকে এই পাশে পাঠিয়ে দিব, এই যে এইটা আর এইটাকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে 1 ডিভাইডেড বাই, দেখো শূন্য মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক। ঠিক আছে, শূন্য মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক আর এইটা গুণ। আচ্ছা ধরো আগে পাঠাইতে হবে না, আগে পাঠাইতে হবে না। দেখো সবাই বোর্ডে দেখো, শূন্য মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক এই
এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। এইবার আসো, এইটা হচ্ছে বি মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমের। তো তুমি একটু আগেই কিন্তু দেখাইলাম তোমার, একটু আগেই এ মিউ বি মানে 1/b মিউ এ। তাহলে বলো তো বি মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক মানে কি? 1/b থেকে শূন্য মাধ্যম, তাহলে শূন্য থেকে উল্টা, শূন্য সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, শূন্য সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে 1/, শূন্য মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখন আমরা চাই এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, এটা এ মিউ বি, এটা চাই। তাহলে এ মিউ বি এটা হচ্ছে এই যে এইটা ওই পাশে গেল, শূন্য মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক ডিভাইডেড বাই শূন্য মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক। বুঝছো? ঠিক আছে? এই যে ধরো এইটুকু সমান সমান এইটার ওই পাশে পাঠাও, এইটার ওই পাশে পাঠালাম, তারপর আমি চাই এইটা, তাহলে এইটা দিয়ে ভাগ, তো সেটা দিলাম। এইবার বলো, যদি শূন্য মাধ্যম সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক হয় তাহলে সেটা কি? পরম প্রতিসারাঙ্ক না? পরম প্রতিসারাঙ্ক। তো পরম প্রতিসারাঙ্ক শূন্য মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক, পরম প্রতিসারাঙ্ক মিউ এ। শূন্য মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, পরম প্রতিসারাঙ্ক মিউ বি লেখা যায়। তাহলে অতএব এ মিউ বি ইকুয়াল টু, প্রমাণ পাইছি? পাইছি? বি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। তাহলে প্রমাণ ডান। বুঝছো? খুচরো খুচরো সব জিনিসগুলাই কিন্তু দেখাই দিচ্ছি। হয়ে গেল? ক্লিয়ার? এই সূত্রটা কিন্তু ম্যাথ করার জন্য লাগবে। কোনটা? এইটা, এই যে এই সূত্রটা। সবসময় কি করবা? প্রথম মাধ্যম যেটা থাকবে লাস্টে গিয়ে ওই মাধ্যম গুণ করে 1। ঠিক আছে? কত সহজ জিনিস। ওকে, ডান। এইবার আসো, এই যে আমরা এতক্ষণ বলতেছিলাম আলোকীয় ঘন, আলোকীয় ঘন, আলোকীয় ঘন। ভাই আলোকীয় ঘন জিনিসটা কি? আলোকীয় ঘন জিনিসটা কি? আসো, আলোকীয় ঘনত্ব ও ঘনত্ব, আলোকীয় ঘনত্ব ও ঘনত্ব। যেমন আমরা ঘনত্ব বলতে, যেমন মনে করো ধরো পানি, পানির ঘনত্ব, ভর ঘনত্ব, এই ঘনত্ব মানে ভর ঘনত্ব আর কি, ভর ঘনত্ব, এটাকে রো দিয়ে প্রকাশ করি, রো। তো পানির ভর ঘনত্ব রো, এটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? 1000 কেজি পার মিটার কিউব। আলোকীয় ঘন হচ্ছে মাধ্যমকে, প্রথম কথা হচ্ছে স্বচ্ছ মাধ্যম হইতে হবে প্রতিসারণের জন্য, অস্বচ্ছ মাধ্যম হইলে হবে না। যেমন পানি স্বচ্ছ মাধ্যম, কাঁচ স্বচ্ছ মাধ্যম, তারপিন তেল ধরো স্বচ্ছ মাধ্যম। বুঝতে পারছো? তো এরকম পানির ভর ঘনত্ব হচ্ছে এইটা। আর পানির আলোকীয় ঘনত্ব, আলোকীয় ঘনত্বটা মেজার করা হবে প্রতিসারাঙ্ক দিয়ে। যে মাধ্যমের প্রতিসারাঙ্ক যত বেশি সে তত বেশি আলোকীয় ঘন। সহজ কথা, আলোকীয় ঘন যত বেশি হবে, প্রতিসারাঙ্ক যত বেশি হবে, সেই মাধ্যমে আলো তত বেশি বেঁকে যায়। হালকা মাধ্যম থেকে ধরো আলোকরশ্মি ঘন মাধ্যমে যাবে, ধরো শূন্য মাধ্যম থেকে কোনো ঘন মাধ্যমে যাবে। তো শূন্য মাধ্যম থেকে কোনো মাধ্যমে গেলে আলোকরশ্মি যত অভিলম্বের দিকে বেঁকে যাবে, সেই মাধ্যম তত বেশি আলোকীয় ঘন। সেই মাধ্যম তত বেশি আলোকীয় ঘন, যে অভিলম্বের দিকে আলোকরশ্মিকে বেশি বাঁকাইতে পারবে। আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করবে, তো গমন করলে যে মাধ্যমে আলোকরশ্মি বেশি বাঁকতে পারবে সে হচ্ছে বেশি ঘন। ধরো এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদতল, দুই মাধ্যমের বিভেদতল। তো কোনো মাধ্যমে, ধরো কোনো মাধ্যমে আলোকরশ্মি এভাবে আপতিত হইল, আপতিত রশ্মি একই আছে, এই যে আপতিত রশ্মি, ধরো এটা আয়, এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি। এটা একটা মাধ্যম, আর এইটা ধরো আর একটা মাধ্যম। ঠিক আছে? দুইটা মাধ্যম। কোন মাধ্যম আলোকীয় বেশি ঘন? ধরো এই কোণটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, 60 ডিগ্রি, আই ইকুয়াল টু 60 ডিগ্রি। আলোকরশ্মি যখন এখানে প্রতিসরিত হবে, ধরো না বাঁকলে যাওয়ার কথা ছিল এই বরাবর, না বাঁকলে যাওয়ার কথা ছিল এই বরাবর, আলোকরশ্মি বেঁকে এতটুকু গেছে, এই কোণটা হয়েছে ধরো 40 ডিগ্রি।
আলোক রশ্মি বেঁকে গেছে, এই কোণটা হয়েছে 30 ডিগ্রি। বলো কোন ক্ষেত্রে আলোক রশ্মি বেশি বাঁকছে? কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে বেশি বাঁকছে, এই ক্ষেত্রে বেশি বাঁকছে। তাহলে এই মাধ্যমের জন্য, এই যে এই মাধ্যম, ধরো এটা এ মাধ্যম আর এটা বি মাধ্যম, আর এটা ছিল শূন্য মাধ্যম, এটা ছিল শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম থেকে এ মাধ্যমে আলো যাওয়ার সময় আলো যে কোণে বাঁকছে, যতটুকু বাঁকছে তার চেয়ে বি মাধ্যমে আরো বেশি বাঁকছে। এই কারণে প্রতিসরণ কোণের মান কমে গেছে, আলো আরো বেশি বাঁকছে। এটাতে বেশি বাঁকছে বলে এটা বেশি আলোকীয় ঘন। বেশি আলোকীয় ঘন, ঘনত্ব মানে আলোকীয় ঘন, এটার মানে বেশি ঘনত্ব হবে ভর ঘনত্ব তা না। ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে। ঘনত্ব আর আলোকীয় ঘন এই দুইটার কথার আলাদা। ঘনত্ব বলতে আমরা ভর ঘনত্ব বলতে এটা বুঝি, আর আলোকীয় ঘনত্ব বলতে বুঝি আলোক রশ্মিকে কত বেশি বাঁকাইতে পারবে। তাহলে এইটা বেশি আলোকীয় ঘন। বোঝা গেছে? যদি এর প্রতিসারাঙ্ক হয় মিউ এ, বি এর প্রতিসারাঙ্ক যদি হয় মিউ বি, তাহলে অবশ্যই মিউ বি গ্রেটার দেন মিউ এ। এই যে, তাহলে যার প্রতিসারাঙ্ক বেশি সেই বেশি আলোকীয় ঘন। ঠিক আছে, তাহলে আলোকীয় ঘনত্বের পরিমাপক হচ্ছে মিউ। তাহলে মিউ এ হচ্ছে আলোকীয় ঘনত্বের পরিমাপক। আলোকীয় ঘনত্বের পরিমাপক, অর্থাৎ মিউ যত বেশি সেই মাধ্যম তত বেশি আলোকীয় ঘন, সেই মাধ্যম তত বেশি আলোকীয় ঘন। কি কথা বুঝছো? অনেক সময় ধরো পানির ঘনত্বের সাথে, যেমন পানির প্রতিসারাঙ্ক, আমি তোমার একটা উদাহরণ দিয়ে দেখাই, যে পানির ঘনত্ব, কেউ একজন একটু গুগল করবা, হ্যাঁ, পানির ঘনত্ব রো ডাব্লিউ, এটা 1000 কেজি পার মিটার কিউব পানির ঘনত্ব। আর পানির প্রতিসারাঙ্ক হচ্ছে 1.33, অর্থাৎ মিউ ওয়াটার 1.33। ঠিক আছে, এবার ধরো তারপিন তেল কিন্তু স্বচ্ছ। তারপিন তেলের ঘনত্ব ধরো পিটি দিলাম, কেউ একটু গুগল করো তো ভাই, তারপিন তেলের ঘনত্ব। আচ্ছা, আমার কাছে আছে তারপিন তেলের ঘনত্ব। করছো? গুগল করছো? কেউ একটু গুগল করো তো দেখি। তারপিন তেলের ঘনত্ব, কেজি পার মিটার কিউব। তারপিন তেলের ঘনত্ব হচ্ছে 840 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ তারপিন তেল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে তারপিন তেলের প্রতিসারাঙ্ক 1.47, প্রতিসারাঙ্ক হচ্ছে মিউটি 1.47। এইবার আসো, দেখো এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা বুঝো। দেখো, যে মাধ্যম যত বেশি ঘনত্ব বেশি, ঘন, আমরা ঘন বলতে কি বুঝি? ভর ঘনত্ব। যে মাধ্যমের ভর ঘনত্ব যত বেশি সে যে তত বেশি আলোকীয় ঘন হবে এর কোনো গ্যারান্টি নেই, বলো আছে? তুমি বলতে পারো যে ভাই দেখেন পানির ঘনত্ব 1000, তারপিন তেলের 840, তো পানির ঘনত্ব বেশি, তাহলে পানি বেশি আলোকীয় ঘন। নো, পানি বেশি আলোকীয় ঘন না। হ্যাঁ, পানির ঘনত্ব রো ডাব্লিউ ইজ গ্রেটার দেন রো টি, কথা সত্য, কিন্তু প্রতিসারাঙ্ক দেখো তো উল্টা, 1.33 1.47। তাহলে প্রতিসারাঙ্কের ক্ষেত্রে তারপিন তেলের প্রতিসারাঙ্ক পানির প্রতিসারাঙ্ক থেকে বেশি। কি কথা বুঝছো? তারপিন তেলের প্রতিসারাঙ্ক কি পানির প্রতিসারাঙ্ক থেকে বেশি। তাহলে আমি যদি প্রশ্ন করি
কোনটি বেশি ঘন, কোনটি বেশি ঘন, এই প্রশ্নের উত্তরে হবে পানি। এই প্রশ্নের উত্তর হবে পানি। তো কোনটি বেশি ঘন? পানি বেশি ঘন, পানির ঘনত্ব বেশি। আর যদি এই যে একজন লিখছে তারপিন তেল, এই মাইক দিব, আমি বলছি কোনটি বেশি ঘন, এই ঘন বলতে আমরা ঘনত্ব বুঝি, ভর ঘনত্ব। তাহলে কোনটি বেশি ঘন? পানি। আর যদি বলি কোনটির আলোকীয় ঘনত্ব বেশি, কোনটি বেশি আলোকীয় ঘন, আলোকীয় ঘন, কোনটি বেশি আলোকীয় ঘন, সেই প্রশ্নের উত্তর হবে তারপিন তেল। বুঝছো? তাহলে আলোকীয় ঘনত্বের ব্যাপারটা বুঝছো? তাহলে আলোকীয় ঘনত্বের পরিমাপক কে? প্রতিসারাঙ্ক। যত প্রতিসারাঙ্কের মান বেশি সে তত বেশি আলোকীয় ঘন, অর্থাৎ তার কথা হচ্ছে মানে সেই মাধ্যমের আলোক রশ্মিকে বাঁকানোর ক্ষমতাটা বেশি। ঠিক আছে, বাঁকানোর ক্ষমতাটা বেশি। এবার আসো ছোট্ট আর একটা জিনিস পড়বো। ছোট্ট একটা জিনিস হচ্ছে আলোর বেগের সাথে, আলোর বেগের সাথে প্রতিসারাঙ্কের সম্পর্ক। আলোর বেগের সাথে প্রতিসারাঙ্কের, আলোর বেগের সাথে প্রতিসারাঙ্কের সম্পর্ক। ঠিক আছে, আলোর বেগের সাথে প্রতিসারাঙ্কের কি সম্পর্ক? দেখো, মাধ্যমে আলোর বেগ, মাধ্যমে আলোর বেগ, এই আলোর বেগটা, এই আলোর বেগটা মাধ্যমের আলোকীয় ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/, মাধ্যমের আলোকীয় ঘনত্ব, আলোকীয় ঘনত্ব। ঠিক আছে, স্বাভাবিক যে মাধ্যমের, আগে প্রথম কথা হচ্ছে মাধ্যমে আলোর বেগ কি ভিন্ন? ইয়েস, অফকোর্স। শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, c0, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। কিন্তু যদি পানি মাধ্যম, কাঁচ মাধ্যম, এই সকল মাধ্যমে যদি আলোর বেগ হয়, অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো, দেখো শূন্য মাধ্যম সবচেয়ে আলোকীয় হালকা, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমের চেয়ে আলোকীয় হালকা মাধ্যম নাই। শূন্য মাধ্যম হচ্ছে সবচেয়ে আলোকীয় হালকা। ঠিক আছে, শূন্য মাধ্যম সবচেয়ে আলোকীয় হালকা। তো শূন্য মাধ্যমে আলোর বেগটা সবচেয়ে বেশি। এবার শূন্য মাধ্যম ব্যতীত অন্য যে কোনো মাধ্যম, ধরো পানি মাধ্যম, কাঁচ মাধ্যম, তারপিন তেল মাধ্যম, তাহলে এই মাধ্যমের আলোকীয় ঘনত্ব শূন্য মাধ্যমের থেকে বেশি। এই কারণে ওই মাধ্যমগুলোতে আলোর বেগ কম। তাহলে অন্য কোনো মাধ্যমে, কোনো মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ c, সেইটা অবশ্যই c0 থেকে কম হবে। তাহলে এবার কথা হচ্ছে কি কত কম হবে? ঠিক আছে, ধরো পানির কথা বললাম আর তারপিন তেলের কথা বললাম। তারপিন তেল কোন মাধ্যমে আলোর বেগ? অবশ্যই দুই মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যম থেকে কম। কোন মাধ্যমে বেশি কম? কোন মাধ্যমে বেশি কম? অবশ্যই শূন্য মাধ্যম থেকে পানিতেও আলোর বেগ কম, তারপিন তেলেও আলোর বেগ কম। কথা হচ্ছে কোন মাধ্যমে বেশি কম। এই দুটোর মধ্যে যে মাধ্যম বেশি আলোকীয় ঘন, যে মাধ্যম বেশি ঘন সেই মাধ্যমে বেগটা কম। তাহলে এই দুই মাধ্যমের মধ্যে কোনটা বেশি আলোকীয় ঘন? কোনটা আলোকীয় ঘন? একটু আগেই দেখলাম এর হচ্ছে 1.47, এর 1.33। প্রতিসারাঙ্ক কার বেশি? তারপিন তেলের প্রতিসারাঙ্ক বেশি। তারপিন তেলের প্রতিসারাঙ্ক বেশি, বেশি আলোকীয় ঘন, বেগ বেশি কম। শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি, অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যম থেকে কম। এবার কোন মাধ্যমে বেশি কম হবে সেটা কিভাবে মানে নির্ভর করবে? কিসের উপর নির্ভর করবে? আলোকীয় ঘনত্বের উপর। যে মাধ্যম যত বেশি আলোকীয় ঘন হবে সেই মাধ্যমে বেগ তত কম হবে। এখন কথা হচ্ছে ভাই একটু ফিল করতে চাই। দেখো আমি তোমার জাস্ট একটা ফিল করার জন্য বা মনে রাখার জন্য একটা উদাহরণ বলতেছি। ধরো তোমাকে বলা হইলো তুমি দৌড়াও, রাস্তা ফাঁকা, শূন্য মাধ্যম, রাস্তা ফাঁকা, তুমি দৌড় দিছো, তুমি যে বেগে দৌড়াইতে পারবা। এবার মনে করো বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, রাস্তায় পানি জমে গেছে, হাঁটু সমান পানি। এবার বলা হলো দৌড়াও। তাহলে আগে ছিল হালকা মাধ্যম, শূন্য মাধ্যম, দৌড় দিছিলা, সাই করে ছুটে গেছিলা।
এখন বন্যার পানি জমে রাস্তা ব্লক হয়ে গেছে, এর মধ্যে যদি তোমাকে বলা হয় দৌড়াও, তো তুমি কি আগের মতো দৌড়াইতে পারবা? আগের বেগে দৌড়াইতে পারবা? ভালো করে বুঝিও। তাহলে ঘন মাধ্যমে বেগটা কমে যাচ্ছে না? তোমার মাধ্যম যত ঘন হচ্ছে সেই মাধ্যমে বেগটা তত কমে যাচ্ছে। তো এই আলোর বেগ সেই মাধ্যমের আলোকীয় ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আলোর বেগ সি আর মাধ্যমের আলোকীয় ঘনত্ব তার পরিমাপক হচ্ছে মিউ। তাহলে মিউ এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি কথা বোঝা গেছে? তাহলে দেখো দেখো সি অন মিউ অন এই প্রতিসারাঙ্কের মাধ্যমে বেগ, আলোর বেগ, এই প্রতিসারাঙ্কের মাধ্যমে আলোর বেগ, এটা হচ্ছে C1। μ2 প্রতিসারাঙ্কের মাধ্যমে আলোর বেগ C2। আমি চাইতেছি এদের মধ্যে সম্পর্ক কি। ভাই দেখো এখানে তাকাও, অতএব C = সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে ধরো একটা ধ্রুবক নিলাম কি, তাহলে 1/μ, এটা হচ্ছে সূত্র। তাহলে এবার আসো প্রথম মাধ্যমের জন্য, তাহলে প্রথম মাধ্যমের জন্য C1 K 1/μ1। দ্বিতীয় মাধ্যমের জন্য, দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ C2, তাহলে K 1/μ2। এবার ভাগ করে দাও, তাহলে অতএব C1/C2, K K কাটাকাটি গেল, μ2/μ1। বুঝতে পারছো? μ2/μ1। তাহলে সি এর সাথে মিউ এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক বলে C1/C2 μ2/μ1। কি ক্লিয়ার? অর্থাৎ কোন মাধ্যমে, এটা এইভাবেও মাথায় রাখা যায়, কোন মাধ্যমে বেগ এবং সেই মাধ্যমের প্রতিসারাঙ্কের গুণফল ধ্রুবক। দেখো C1 μ1, C2 μ2। তাহলে মাধ্যমে বেগ, মাধ্যমে আলোর বেগ, কেউ চাইলে এভাবেও মনে রাখতে পারো যে মাধ্যমে আলোর বেগ এবং কাজী রাকিবুল ফোন দিচ্ছে কেন? হয় কাজী রাকিবুল ভাইয়ের আবার কি হইল? ওকে দাদা ক্লাস শেষ করেন? এই তো শেষ, ক্লাস শেষ। তাহলে কোন মাধ্যমে আলোর বেগ এবং সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক, সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক এর গুণফল কি থাকবে? ধ্রুব। কি বুঝছো? এর গুণফল থাকবে ধ্রুব। ওকে শেষ, আমাদের পড়া আজকে শেষ। তাহলে আমরা এবার আসো একটা সূত্র একসাথে লিখব সবাই মিলে। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, এটা ইকুয়াল টু মিউ বি, প্রথমে এটা লিখি সাইন আই বাই সাইন আর। ওকে, তারপরে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। ওকে, এটা চাইছি, এটা দেখছি, এ মিউ বি মানে মিউ বি বাই মিউ এ, এটাও দেখছি। এবার একটু আগে মিউ এর সাথে সি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে সি এ বাই সি বি। কি ক্লিয়ার? আমরা তরঙ্গের চ্যাপ্টারে একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ফার্স্ট ইয়ারে পড়ছো? পড়ছো? এটা কমেন্ট করো, পড়ছো? ওকে, ভি কি? বেগ। তাহলে আলোর ক্ষেত্রে এই বেগটা জায়গা দখল করবে সি, সি ইকুয়াল টু হবে এফ ল্যামডা। সি ইকুয়াল টু আলোর বেগের জায়গায় আগে ছিল তরঙ্গ বেগ, আলো কিন্তু তরঙ্গ, আলো কিন্তু তরঙ্গ, ঠিক আছে? আলোক তরঙ্গ। তো আলোক তরঙ্গের ক্ষেত্রে আলোর বেগ সি ইকুয়াল টু আলোর কম্পাঙ্ক, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কেমিস্ট্রিতে পড়ছো না? বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান আলো, অবলোহিত, রেডিও ওয়েভ, এরকম তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য দেখছো না? তো এরকম সি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে সি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে শোনো সবাই বোর্ডে তাকাও, এফ ল্যামডা এ ডিভাইডেড বাই এফ ল্যামডা বি। ঠিক আছে, এফ ল্যামডা এ ডিভাইডেড বাই এফ ল্যামডা বি। এখানে লিখি সি এ বাই সি বি ইকুয়াল টু সি ইকুয়াল টু এফ ল্যামডা এ, এফ ল্যামডা বি, এফ এফ কাটাকাটি। তাহলে সি এ বাই সি বি ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা বি। ভাই এফ কেন কাটলেন? বলতেছি এফ কেন কাটলাম বলতেছি। এফ কাটাকাটি, তাহলে পড়ে থাকলো কি? ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা ই, 1 ডিভাইডেড বাই, এটা কি ছিল? এ মিউ বি, তাহলে 1 ডিভাইডেড বাই বি মিউ এ। তাহলে আজকে আমাদের শেখার জিনিস হচ্ছে এইটা, বুঝতে পারছো? আজকে আমরা এটা শিখলাম, এই হচ্ছে আমাদের প্রতিসরণের সূত্র। তাহলে সুন্দর করে এটা মাথায় রাখবো, প্রতিসরণ।
সরণের সূত্র। ঠিক আছে, আমাদের পড়া আজকের পড়া শেষ। ঠিক আছে, এইবার তোমার আমি একটা হোমওয়ার্ক দিব এবং তার আগে আরেকটা জিনিস বলি যে ভাই এফ কেটে দিলেন কেন? ভাই এফ কাটলেন কেন? এফ দেখো, তুমি শব্দ তরঙ্গের ক্ষেত্রে তুমি পড়ছো না শব্দ তরঙ্গ? শব্দ তরঙ্গের চ্যাপ্টারে ধরো একটা সুর শলাকা, এই যে একটা সুর শলাকা, এই সুর শলাকা তোমরা যারা ল্যাবে এক্সপেরিমেন্ট করছো বা ল্যাবে সুর শলাকা দেখছো, ভাই এই সুর শলাকার ফ্রিকোয়েন্সি ফিক্সড, ইনস্ট্রুমেন্ট হইলে ফ্রিকোয়েন্সি ফিক্সড, এফ ফিক্সড। এবার ভি ইকুয়াল টু এফ ল্যামডা। দেখি তোমরা বলো তো কখন কোনটা চেঞ্জ হয়? বলো তো ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এই সূত্রে ম্যাথ করতে গিয়ে তোমরা করছো, কখন কোনটা চেঞ্জ হয়? ভি কি? ভি হচ্ছে মাধ্যমে তরঙ্গ বেগ। কিসে? মাধ্যমে তরঙ্গ বেগ। মাধ্যম চেঞ্জ হলে চেঞ্জ হয়। যেমন শব্দ তরঙ্গের কথা চিন্তা করো, বায়ুতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ সেম না? আলাদা। মাধ্যম আলাদা, বেগ আলাদা। ম্যাথ করার জন্য এগুলো কিন্তু খুব কাজে লাগবে, শুনে রাখো। মাধ্যম চেঞ্জ হলে বেগ চেঞ্জ হবে। মাধ্যম পরিবর্তন হলে ভি চেঞ্জ হবে, ঠিক আছে? এইবার আসো, এফ কখন চেঞ্জ হবে? এফ ডিপেন্ড করে ইনস্ট্রুমেন্টের উপর। তোমরা দেখবা তোমাদের ল্যাবে, কলেজের ল্যাবে যাবা, কলেজের ল্যাবে গিয়ে দেখবা এই যে সুর শলাকা টিউনিং ফর্ক যেগুলো আছে, এই টিউনিং ফর্কগুলার গায়ে লেখা আছে, কোনোটার গায়ে লেখা আছে 512 হার্টজ। 512 হার্টজ মানে এটারে তুমি যত বড় হাতুড়ি দিয়ে বাড়ি দাও না কেন, ফ্রিকোয়েন্সি 512 ফিক্সড। ঠিক আছে, ফিক্সড। ঠিক আছে, কোন একটা দেখবা লেখা আছে 1024 হার্টজ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এফ ফিক্সড। ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে ইনস্ট্রুমেন্টের উপর। কিসের উপর? ইনস্ট্রুমেন্টের উপর। ধরো বাঁশি, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি। একটা ঢোলে বাড়ি দিবা, ঢোল, তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি। তাহলে এফ হচ্ছে ইনস্ট্রুমেন্টের উপর, অর্থাৎ শব্দ উৎসের উপর। শব্দ উৎস চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে। শব্দ উৎস পরিবর্তন হলে, ঠিক আছে, শব্দ উৎস ব্র্যাকেটে বোঝার জন্য লিখে রাখতেছি ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট এটা পরিবর্তন হলে পরিবর্তন হবে, পরিবর্তন হলে এফ চেঞ্জ হবে, এফ চেঞ্জ হবে। এইবার আসো, ল্যামডা কখন চেঞ্জ হয়? ভাই ল্যামডা যে কোনো একজন চেঞ্জ হলে, যে কোনো একজন। এফ চেঞ্জ হলো অর্থাৎ ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হলো, ল্যামডা চেঞ্জ হইতে বাধ্য। ভি চেঞ্জ হলো, ল্যামডা চেঞ্জ হইতে বাধ্য। তাহলে ল্যামডা ডিপেন্ড করে কার উপর? ল্যামডা হচ্ছে ভি ও এফ এর উপর নির্ভর করে, এফ এর উপর। অর্থাৎ ভি চেঞ্জ হলেও চেঞ্জ হয়, এফ চেঞ্জ হলেও চেঞ্জ হয়। এটা হচ্ছে শব্দ তরঙ্গের ক্ষেত্রে। এবার আসো, যখন আলোকে আমরা তরঙ্গ হিসেবে আলোচনা করব, আলোক তরঙ্গ, ঠিক আছে, আলোক তরঙ্গ, সি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ল্যামডা। তাহলে বলো দেখি, সি ইকুয়াল টু এফ ল্যামডা, বলো, বলতে পারো কিনা? সি কিসের উপর ডিপেন্ড করবে? মাধ্যম। এই যে একটু আগেই দেখে আসলাম, মাধ্যমের উপর নির্ভর করবে। মাধ্যম চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে, মাধ্যম চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে। এইবার আসো এফ আর ল্যামডা। ভাই ল্যামডারে ছাড়ো, আগে আসো এফ। এফ হচ্ছে আলোর বর্ণ, আলোর বর্ণ, ঠিক আছে, কালার। বে নি আসো হো কলা, বলো 7টা বর্ণ আছে না? আলোর 7টা রং আছে, দৃশ্যমান আলোর, বিশেষ করে দৃশ্যমান আলোর। সেই দৃশ্যমান আলোর, ঠিক আছে, আমি কিন্তু এখানে ধরো বোঝানোর জন্য আপাতত লিখছি আলোর বর্ণ, জাস্ট বোঝানোর জন্য। তাহলে এফ এর মানটা হচ্ছে আলোর বর্ণ, ধরো ফিক্সড, মানে দৃশ্যমান আলোর ক্ষেত্রে তুমি বুঝবা কিভাবে? তো বর্ণ ফিক্সড, আলোর বর্ণ ফিক্সড, এফ ফিক্সড, এফ ফিক্সড, ঠিক আছে। বর্ণ চেঞ্জ হলে, ধরো সবুজ বর্ণের আলোর ফ্রিকোয়েন্সি একরকম, লাল বর্ণের আলোর ফ্রিকোয়েন্সি একরকম, ঠিক আছে, এক এক বর্ণের ফ্রিকোয়েন্সি এক এক রকম। ল্যামডা কখন চেঞ্জ হবে? ভাই ল্যামডা যে কোনো একজন চেঞ্জ হলে চেঞ্জ হবে ল্যামডা, অর্থাৎ সি ও এফ যে কেউ পরিবর্তন হলে সি ও এফ এর উপর নির্ভর করে, ঠিক আছে, নির্ভর করে। তাহলে তুমি আমার একটু বলবা, তুমি আমাকে একটু বলবা প্রতিসরণে, এই যে এটা হচ্ছে ঘন মাধ্যম, ধরো তুমি লাল বর্ণের আলো নিয়ে এক্সপেরিমেন্ট করতেছো, এটা হচ্ছে অবিলম্ব। বলো, লাল বর্ণের আলো নিয়ে এক্সপেরিমেন্ট করছো, লাল বর্ণের আলো আপতিত করলা, লাল বর্ণের আলো আপতিত করলা, কোন মাধ্যম? এটা এ মাধ্যম। এটা কোন মাধ্যম? এটা হচ্ছে বি মাধ্যম। সবাই বোর্ডে থাকো এবার,
এই লাল বর্ণের আলোটা প্রতিসরণের পরে যখন এ থেকে বি মাধ্যমে যাবে তখন লাল বর্ণের আলোটা সবুজ বর্ণ হয়ে যাবে, তাই না? সবুজ বর্ণ হবে। এই লাল বর্ণের আলো নিয়ে প্রতিসরণ ঘটায় দেখো, পানিতে লাল বর্ণের লেজার লাইট ছুড়ে প্রতিসরণ ঘটাবা, তা এটা প্রতিসরণের পর কি থাকবে? একই বর্ণ থাকবে না? বুঝতে পারছো? ঠিক আছে, একই বর্ণ থাকবে না, তাহলে একই বর্ণ থাকবে, ফ্রিকোয়েন্সি সেম থাকবে, ফ্রিকোয়েন্সি সেম থাকবে। তাহলে এই যে একই বর্ণ অর্থাৎ এফ সেম থাকবে, এফ সেম থাকবে, এফ সেম থাকবে। তাহলে বলো চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে কি? মাধ্যম। তাহলে মাধ্যম যদি চেঞ্জ হয়, মাধ্যমে বেগ চেঞ্জ হবে, সি এ এটাতে সিবি, মাধ্যম চেঞ্জ হবে, বেগ চেঞ্জ হবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে। তাহলে যখন এখানে ছিল তখন তরঙ্গ দৈর্ঘ্য ধরো ল্যামডা এ, যখন এখানে গেছে তখন তরঙ্গ দৈর্ঘ্য কমছে বা বাড়ছে, কিছু একটা হয়েছে। ঠিক আছে, কমছে বা বাড়ছে, কিছু একটা হয়েছে। তাহলে ল্যামডা এ এখানে যখন যাবে তখন ল্যামডা বি। ঠিক আছে, এই মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ এ, এই মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ বি। তাহলে তখনই আমরা এই যে সূত্রটা লিখব, এ মিউ বি ইকুয়াল টু, এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ, মিউ এর সাথে সি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে সি এ বাই সিবি। এবার সি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ল্যামডা এ ডিভাইডেড বাই এফ ল্যামডা বি। বলো এফ এ এফ বি হবে? বলো বলো, বললেই বুঝে যাব। এফ এ এফ বি হবে না, কারণ বর্ণ একই, কালার একই, তাহলে এফ সেম থাকবে। তাহলে এফ যদি সেম থাকে, এফ যদি সেম থাকে, এই যে এফ এফ কাটাকাটি গেল, তাহলে ল্যামডা এ ল্যামডা বি। বুঝছো? তো এটাই আমি এখানে লিখছিলাম। ঠিক আছে, এটাই এখানে লেখা হয়েছিল যে এফ কাটাকাটি যাবে, সি এ বাই সিবি ল্যামডা এ, সি এ বাই সিবি ল্যামডা এ বাই ল্যামডা বি। কি ক্লিয়ার? ওকে, বোঝা গেছে? ডান। এবার একটা হোমওয়ার্ক দিব, দেখি তোমরা কেমন পারো। একটা জাস্ট হোমওয়ার্ক, এবং এটা আলোর অধ্যায়ের কোনো ম্যাথই না, এটা তোমাদের করে রাখতে বলবো, তোমরা কালকে করবা এটা। ঠিক আছে, এটা ধরো অলিম্পিয়াডের একটা ম্যাথ। মনে করো এইটা হচ্ছে একটা পুকুর, এ থেকে বি, এটা হচ্ছে একটা রাস্তা, এই রাস্তার দূরত্ব 100 মিটার, রাস্তার এই পাশে মাঠ, খোলা মাঠ, রাস্তার এই পাশে পুকুর। ঠিক আছে, এখানে এটা হচ্ছে পুকুর, এই যে পুকুরে পানি, পুকুরে পানি। এবার একেবারে বি প্রান্তের সাথে লম্বভাবে এই বিন্দুতে 20 মিটার দূরে, এই বিন্দুতে একটা বাচ্চা ডুবে যাচ্ছে, সাঁতার কাটে না, পুকুরে নামছে, নেমে ডুবে যাচ্ছে। ঠিক আছে, ডুবে যাচ্ছে এখানে পুকুরে। তো এখন বলতেছে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছে। হেল্প হেল্প। আর এখান থেকে 50 মিটার দূরে, এ বিন্দু থেকে 50 মিটার দূরে, লম্ব দূরে 50 মিটার লম্ব দূরে, এইখানে তুমি দাঁড়ানো আছো, দিস ইজ তুমি, তুমি এখানে দাঁড়ানো আছো, তুমি সাঁতার পারো, তুমি দৌড়াই গিয়ে ওকে বাঁচাবা না? বলো বাঁচাবা কিনা? বাঁচাবা নাকি বাঁচাবা না? চেষ্টা করবা, তাই তো? তুমি সাঁতার পারো, তো তুমি চেষ্টা করবা ওকে গিয়ে বাঁচানোর। তুমি কোন পথে যাবা, কিভাবে ওর কাছে পৌঁছাবা? বলো ওর কাছে কিভাবে পৌঁছাবা? তুমি এইখান থেকে এইটুকু আসলা, এই রাস্তা বেয়ে হেঁটে গেলা, দেন এখানে গেলা, এই একটা পথে যাইতে পারো। অথবা এটা মাঠ, এটা পুকুর, তাহলে তুমি কি করবা? দৌড়াই এখানে আসলা, মাঠের মধ্য দিয়ে দৌড়ে আসলা, মাঠের মধ্য দিয়ে দৌড়ে আসার পরে পুকুরের সাঁতার কেটে এখানে পৌঁছাইলা, ওর কাছে পৌঁছাইলা, এই পথে যাইতে পারো। তুমি এতটুকু দৌড়ে আসলা, তারপরে সোজা সাঁতার কেটে এখানে যাইতে পারো। তুমি এতটুকু দৌড়াই আসলা, তারপরে সাঁতার কেটে ওর কাছে যাইতে পারো। বুঝছো? অনেকগুলো পথ আছে না? তো তুমি কোন পথে যাবা? শোনো, তুমি বলো তো, তুমি মাঠের মধ্যে যে বেগে দৌড়াই আসবা, তুমি কি পানিতে সেই বেগে দৌড়াইতে পারবা? মানে পানিতে সাঁতার কাটার বেগটা কি সেটা হবে? সেটা হবে না। তুমি মাঠের মধ্যে দৌড়ায় আসতে পারো 20 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, মাঠে দৌড়াইতে পারো।
কিন্তু পানিতে, পানির মাধ্যমে এখানে দৌড়াইতে পারো বা সাঁতার কাটতে পারো 10 মিটার পার সেকেন্ড থেকে। ভালো করে বুঝো। এবার তোমার মনে হইতে পারে যে ভাই আমি এটা করব, দেখেন এই বিন্দু আর এই বিন্দু সোজা দৌড় দিব, এই যে সোজা দৌড় দিব, ঠিক আছে? একটা জিনিস শোনো, ভালো করে শোনো, এটা তো মাঠ আর এটা হচ্ছে পুকুর। মাঠে যে বেগে যাইতে পারো, পুকুরে সেই বেগে সাঁতার কাটতে পারো না। তো শোনো, সোজা দৌড় দিলেই, আমি তোমার হিন্ট দিয়ে দিচ্ছি, সোজা তুমি দৌড় দিতে পারো কিনা আমি জানি না, তবে সোজা দৌড় দেওয়ার এই রাস্তাটাতে তুমি সবচেয়ে কম সময়ে ওর কাছে পৌঁছাইতে পারবে না। বলো তো তোমার টার্গেট কি হওয়া উচিত? ও হেল্প চাইতেছে, ডুবে যাইতেছে, তো তোমার টার্গেট হওয়া উচিত ওর কাছে সবচেয়ে কম সময়ে পৌঁছানো। এটা টার্গেট হওয়া উচিত, সবচেয়ে দ্রুত ফাস্টেস্ট সময়ে এর কাছে পৌঁছানো। তো তুমি তো সেই চেষ্টাটাই করবা, সবচেয়ে দ্রুত সবচেয়ে কম সময়ে এর কাছে পৌঁছানো ট্রাই করবা। তো প্রশ্ন হচ্ছে তুমি কোন পথে গেলে, কিভাবে গেলে ওর কাছে সবচেয়ে কম সময়ে পৌঁছাইতে পারবা। সেটা কি সোজা এই পথ হবে? আমি জানি না হবে কিনা, এটাই তোমার কাজ বের করা, ঠিক আছে? আমি জানি না হবে কিনা। তাহলে তুমি সবচেয়ে কম সময়ে ওর কাছে কিভাবে পৌঁছাবা, ওর কাছে কোন পথে পৌঁছাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন। যেমন ভাই কি বের করব, ধরো এখান থেকে এইখানে আসলা, তাহলে এইটুকু হচ্ছে ধরো ধরো 30 মিটার, তাহলে বাকিটুকু 70। তাহলে তুমি বলবা যে ভাই আমি এখান থেকে এইটুকু দৌড়ায় আসবো, এই যে 30 মিটার পর্যন্ত মাঠের মধ্য দিয়ে আসবো, বাকি 70 মিটার পানিতে সাঁতার কেটে যাব, হতে পারে। আবার বলতে পারো না ভাই ধরেন আমি একেবারে ডিরেক্ট সরল রেখা টান দিলাম, এই যে সরল রেখা টান দিলাম, তো সরল রেখা টান দিলে এটা 50, ঠিক আছে? বের করবা, আমি জানি না কত হয়, এটা কত হয়, এটা এটা ঠিক আছে, এটা তো দেওয়াই আছে 50, এটা কত হয় সেটা বের করবা। যে ভাই আমি এতটুকু গেলাম হচ্ছে মাঠের মধ্যে দিয়ে, বাকি এতটুকু গেলাম হচ্ছে পুকুরের মধ্যে দিয়ে সাঁতার কেটে, এই পথে যাইতে পারি, ওকে, সেটাই তুমি বের করবা। তো এটাই হচ্ছে তোমার হোমওয়ার্ক। এবং যে পারবে অনেস্ট ভাবে, যে পারবে কোনো চ্যাট জিপিটির হেল্প না নিয়ে, ঠিক আছে, সে গ্রুপে পোস্ট করবা। আর ডিজনেস ভাবে করলে গ্রুপে পোস্ট করার দরকার নেই, ঠিক আছে? আমাদের পাবলিক গ্রুপে অপূর্ব ফিজিক্সের যে গ্রুপটা আছে সেই গ্রুপে এটা পোস্ট করবা, ঠিক আছে? আমি দেখব, তাহলে লাস্ট ক্লাসের আগ পর্যন্ত আমি দেখব এটা যে পোস্ট করবা। তাহলে আজকে যারা ক্লাস করতেছে এখানে যে যতজন আসো, ফেসবুক আর ওয়েব অ্যাপ মিলায় যতজন আসো, দেখি কে কে এটা করতে পারো, এটা নিয়ে ভাববা। টাটা, আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কি ক্লিয়ার? এবার বলো তোমাদের কি প্রশ্ন আছে দেখি। এবার আমি বসছি, বলো প্রশ্ন বলো। কয়টা ক্লাস লাগবে? ক্লাস লাগবে 10টার বেশি ক্লাস লাগবে, বলেই তো দিছি, প্রথমেই তো এটা বললাম যে 10টার বেশি ক্লাস লাগবে। ভাই তারপিন তেল কি? তারপিন তেল, কেরোসিন তেল, তারপিন তেল নাম শোনো নাই? এরকম এক ধরনের তেল হচ্ছে তারপিন তেল। তারপিন তেল পানির মতো স্বচ্ছ, বুঝতে পারছো? ছোটবেলায় একবার তারপিন তেল খেয়ে ফেলছিলাম। কিভাবে খেয়ে ফেলছিলাম? টেবিলের উপরে তারপিন তেলের বোতল রেখে দিছে, এখন মনে হইতেছে পানি, তো দিয়ে এক ঢোক খেয়ে ফেলছি, বুঝছো? তো খুব আহামরি সমস্যা হয়েছিল না। তোমরা আবার তারপিন তেল খাইও না কিন্তু। আবার আগের 2টা স্লাইডে যান। আগের স্লাইডে যেতে হবে না, বলো, আমি বুঝি, তুমি বললেই হবে। দাদা 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 কি যেন একজন কি কমেন্ট করলাম, বগুড়া বগুড়া কি দেখলাম না। দাদা আপনার ক্লাস করে সারাদিন বায়োলজি পড়ি, ফিজিক্স পড়ি, বায়োলজি পড়ি না। বায়োলজি কেউ পড়ে নাকি? বায়োলজি পড়া লাগে নাকি? দাদা ঘনত্ব বেশি হলেও আলোকীয় ঘনত্ব বেশি হলো না কেন? আলোকীয় ঘনত্ব আর ঘনত্ব দুটো তো আলাদা জিনিস, ঠিক আছে? আলোকীয় ঘনত্ব হচ্ছে সেই ধর্ম যা আলোক রশ্মিকে বাঁকায় দিতে পারে, অবিলম্বের দিকে বাঁকায় দিতে পারে। দাদা ঘনত্ব বেশি হলে আলোকীয় ঘনত্ব, আচ্ছা একই প্রশ্ন আর একবার পড়ে ফেলছি। আলোর বেগ তো ধ্রুব, তাহলে মাধ্যম ভেদে আলোর বেগ আলাদা কেন? কে বলছে তোমার আলোর বেগ ধ্রুব? শূন্য মাধ্যমে আলোর বেগ ধ্রুব। অবশ্যই মাধ্যম চেঞ্জ হলে আলোর বেগ তো চেঞ্জ হবে, অবশ্যই। আলোর বেগ ধ্রুব মানে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ ধ্রুব। মাধ্যম যদি চেঞ্জ করো, পানি মাধ্যম, কাঁচ মাধ্যম, আলোর বেগ তো আলাদা আলাদা হবেই, কম বেশি, একটু কম বেশি হবেই। দাদা বগুড়া কবে আসবেন? বগুড়ায় যে কালকে যাব, কালকে শুক্রবার, কালকে যাব বগুড়া, দেখি কি অবস্থা বগুড়ার। ওকে টাটা, আজকে এই পর্যন্ত, বাই।